বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বিবিসি বাংলার সব রেডিও শ্রোতাকে সুদীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য, আমাদের বেতার সাংবাদিকতার ওপর আপনাদের আস্থা রাখার জন্য বিবিসি বাংলার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। নেতানিয়াহু ও সেনাপ্রধানের তীব্র বিরোধ, মন্ত্রিসভার বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়। ইসরায়েলে 4 দফা হামলা চালালো হুথি যোদ্ধারা। ইউরোপের সিদ্ধান্তে তীব্র ক্ষুব্ধ তেহরান, যে কোনো মুহূর্তে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। আফগানিস্তানে ধ্বংসযজ্ঞের মধ্যেই ফের ভূমিকম্প, সাহায্য পাঠাচ্ছে বিভিন্ন দেশ। ট্রাম্পের শুল্কে টালমাটাল ভারতের অর্থনীতি, রুপির দরে সর্বনিম্ন রেকর্ড। গাজা যুদ্ধ, বিশ্ববাসীর আস্থা হারাচ্ছে ইসরায়েল, মন্তব্য ট্রাম্পের। গাজা নিয়ে বড় ঘোষণা দিল সৌদি আরব। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ম্যাক্রোর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নেতানিয়াহু ও সেনাপ্রধানের তীব্র বিরোধ, মন্ত্রিসভার বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়। গাজায় অভিযান জোরদার ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে দেশটির সেনাপ্রধান ইয়ার জামিনের। রোববার রাতে প্রায় 6 ঘন্টার দীর্ঘ মন্ত্রিসভার বৈঠকে গাজা সিটির সম্ভাব্য আক্রমণ নিয়ে ইসরায়েলি নেতাদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রীদের সঙ্গে সেনাপ্রধান ইয়ার জামিনের তীব্র বাক বিতণ্ডা হয়। মন্ত্রিসভার সদস্যরা গাজা সিটিতে অভিযান দ্রুত এগিয়ে নিতে চান, কিন্তু সেনাপ্রধান রাজনীতিকদের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, জামির গাজা সিটি দখলের তীব্র বিরোধিতা করেছেন, কারণ তিনি মনে করেন এতে সেনাদের জীবন এবং হামাসের বন্দী থাকা 48 জনের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। বৈঠকে উপস্থিত অন্তত 4 জন মন্ত্রী এবং 2 জন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সেনাপ্রধান মন্ত্রিসভার বৈঠকে বলেন, আইডিএফ এরই মধ্যে যথেষ্ট চাপ সৃষ্টি করেছে বন্দীদের মুক্তির জন্য এবং এই বিষয়ে ভোট নেওয়া উচিত। জামির সতর্ক করে বলেন, গাজা অভিযান জিম্মিদের জীবনের ঝুঁকি বাড়াবে এবং চাপের মুখে থাকা সেনাবাহিনীকে আরো বিপদে ফেলবে। প্রতিবেদনে বলা হয়, তবে নেতানিয়াহু চুক্তি নিয়ে আংশিক মুক্তি বা ভোটের প্রস্তাব গ্রহণ করেনি। বর্তমান চুক্তি অনুযায়ী 18 জন মৃত বন্দীর লাশ সহ 10 জন জীবিত বন্দীকে মুক্ত করা হবে এবং 60 দিনের যুদ্ধবিরতি নিশ্চিত হবে, যা বাকিদের মুক্তি এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তির ভিত্তি তৈরি করতে সাহায্য করবে। এর আগে 20 আগস্ট নেতানিয়াহু গাজা সিটি দখলের অভিযান ত্বরান্বিত করার নির্দেশ দেন, তবে পরদিনই সেনাবাহিনী সতর্ক করে জানায় এতে জিম্মিদের ঝুঁকি বাড়বে এবং মানবিক সহায়তা কার্যক্রম চালাতে আরো সময় প্রয়োজন হওয়ায় অভিযান শুরু করতে কমপক্ষে 2 মাস সময় লাগবে। এদিকে এক জরিপে দেখা গেছে, ইসরায়েলের রিজার্ভ সেনাদের একাংশ সরকারের পরিকল্পনায় অসন্তুষ্ট। তারা অভিযোগ করেছেন, সরকারের স্পষ্ট কৌশল নেই, যুদ্ধ পরবর্তী গাজা পরিকল্পনা নেই এবং বিজয়ের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক গাজায় যুদ্ধরত একজন ইসরায়েলি রিজার্ভ সেনা রয়টার্সকে বলেছেন, আমি মনে করি না আমরা এমন কিছু করছি যা হামাসকে জিম্মি মুক্ত করতে কার্যকর চাপ দিচ্ছে। ইসরায়েলে 4 দফা হামলা চালালো হুথি যোদ্ধারা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। সোমবার এক বিবৃতিতে হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের জবাবে 4টি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। সারি বলেন, আমরা দখলকৃত জাফাতে শত্রুর যৌথ স্টাফ ভবনকে সামাদ 4 ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছি। তিনি আরো জানান, হাদেরা বিদ্যুৎ কেন্দ্র, জাফায় অবস্থিত আল্লাদ বিমানবন্দর এবং আশদোদ বন্দরকে ড্রোন হামলার মাধ্যমে আঘাত করা হয়েছে। হুথি মুখপাত্রের দাবি, এসব অভিযান সফল হয়েছে। এছাড়া লোহিত সাগরের উত্তরাঞ্চলে এমএসসি এবাই নামের একটি জাহাজকেও নিশানা করা হয়। সারি জানান, এই জাহাজ দখলকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল এবং ইসরায়েলি শাসন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ছিল। আমরা 2টি ড্রোন এবং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে আঘাত করি এবং আল্লাহর রহমতে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানে। ইয়েমেনি সেনাবাহিনী দাবি করেছে, এসব অভিযানের মাধ্যমে ইসরায়েলের উপর কার্যকর বার্তা পৌঁছানো সম্ভব হয়েছে। ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জানিয়েছেন, ইউরোপীয় ট্রায়ো যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি কর্তৃক যৌথ বিস্তৃত কর্মপরিকল্পনা বা পরমাণু চুক্তির স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করার প্রতিক্রিয়ায় দেশটি শীঘ্রই একটি প্রতিরোধমূলক ব্যবস্থা ঘোষণা এবং বাস্তবায়ন করবে। মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশনে বক্তৃতায় কালিবাফ ইউরোপীয় ট্রায়োর এই পদক্ষেপের কড়া সমালোচনা করে বলেন, ইরান বারবার এই ধরনের উদ্যোগের অবৈধতা ব্যাখ্যা করেছে। পাশাপাশি জাতিসংঘ
নিরাপত্তা পরিষদের অন্যান্য স্থায়ী সদস্য রাষ্ট্র, বিশেষ করে রাশিয়া ও চীন এই অবস্থানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, ইউরোপের 3 দেশ নিজেদের JCPOA প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়ে স্ন্যাপব্যাক সক্রিয় করার কোনো অধিকার রাখে না। তবুও তারা অবৈধভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে। সেই ক্ষেত্রে ইরানের জন্য প্রয়োজন একটি প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া, যাতে এসব অবৈধ ইউরোপীয় উদ্যোগের খরচ বাড়ে এবং তাদের এই সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করা যায়। এই বিষয়ে ইসলামী প্রজাতন্ত্রের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত খুব শিগগিরই ঘোষণা এবং কার্যকর করা হবে। সম্প্রতি নতুন এক উত্তেজনার অংশ হিসেবে ইউরোপীয় ট্রায়ো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত চিঠি পাঠিয়ে স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ নেওয়া হচ্ছে। 2018 সালে যুক্তরাষ্ট্রে JCPOA থেকে সরে যাওয়ার পর এটাই তেহরানের বিরুদ্ধে 3 ইউরোপীয় দেশের সবচেয়ে কঠোর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ইরান এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে। তেহরান সতর্ক করে বলেছে, ইউরোপ নিজেই যখন চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তখন তাদের স্ন্যাপব্যাক সক্রিয় করার কোনো এখতিয়ার নেই। ইরান আরও জানিয়েছে, এই ধরনের পদক্ষেপের ফলে তারা পাল্টা কঠোর প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা ক্ষতিগ্রস্ত হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে। আফগানিস্তানে ভূমিকম্পে ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই দেশটির উত্তর পূর্বাঞ্চলে 5.2 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত এনেছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4:59 ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ছিল জালালাবাদের উত্তর পূর্বে প্রায় 34 কিলোমিটার দূরে এবং ভূগর্ভের 10 কিলোমিটার গভীরে। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলেও অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ বলেছে, তাদের হিসেবে ভূমিকম্পের মাত্রা ছিল 5.4 এবং এর কেন্দ্র ছিল আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে। এদিকে রোববার আঘাত হানা 6 মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানে নিহতের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। এরই মধ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1411 জনে। এছাড়া এখন পর্যন্ত 3124 জনের আহত হওয়ার খবর জানা গেছে। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। জবিউল্লাহ মুজাহিদ আরও জানান, কুনার প্রদেশে 6 মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে 5400টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে প্রদেশটির গাজাবাদ গ্রামটি প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। গ্রামের বাসিন্দা রাব্বানি জানান, তিনি নিজের বাবা-মা, স্ত্রী ও 4 সন্তান সহ পরিবারের 7 জনকে হারিয়েছেন। 40 বছর বয়সী রাব্বানি বলেন, এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ধ্বংসস্তূপ সরানোর কোনো উপায় আমাদের নেই। 24 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এখানকার মানুষ এখনো কোনো সাহায্য পায়নি। ভারতীয় পণ্য আমদানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 50% শুল্কের আঘাতে টালমাটাল হয়ে উঠেছে ভারতের অর্থনীতি। নিজেদের বৃহত্তম রপ্তানি বাজার হুমকির মুখে পড়ায় তার প্রভাব পড়েছে ভারতের মুদ্রা এবং শেয়ার বাজার উভয়ের উপরেই। এরই মধ্যে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে ভারতীয় রুপির দর। মঙ্গলবার লেনদেনের শুরুতেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দর আরও 6 পয়সা কমে দাঁড়ায় 88.16 রুপিতে। ধারাবাহিকভাবে বৈদেশিক তহবিলের বহিঃপ্রবাহ এবং ডলারের চাহিদা বৃদ্ধির কারণে রুপির উপর চাপ বেড়েছে। ব্যবসায়ীরা জানান, সোমবার লেনদেনের এক পর্যায়ে রুপির রেকর্ড সর্বনিম্ন 88.33 নেমে যায়, যদিও দিনের শেষে সামান্য ঘুরে দাঁড়িয়ে 88.10 স্থির হয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শুল্ক আরোপ ভারতীয় রপ্তানির প্রতিযোগিতামূলক শক্তি ক্ষতিগ্রস্ত করেছে। এর প্রভাব মুদ্রা ও শেয়ার বাজার দুটোর উপরেই পড়েছে। গত 3 সেশনে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে প্রায় $2.4 বিলিয়ন তুলে নিয়েছেন। সিআর ফরেক্স অ্যাডভাইজার্সের ব্যবস্থাপনা পরিচালক অমিত পাবারি বলেছেন, এই ধরনের ব্যাপক বহিঃপ্রবাহ শুধু রুপিকে চাপে ফেলছে না, বরং স্বল্পমেয়াদী বিনিয়োগ প্রবণতাকেও সন্দেহের মুখে ঠেলে দিচ্ছে। তিনি আরও জানান, রুপির জন্য 88.50 একটি বড় প্রতিরোধ সীমা আর 87.50 সমর্থন সীমা হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তা কাটাতে না পারায় ঝুঁকি এখনো নিম্নমুখী। অন্যদিকে ডলারের সূচক 0.08% বেড়ে দাঁড়িয়েছে 97.84-তে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 0.44% বেড়ে হয়েছে ব্যারেল প্রতি $68.45।
গাজা যুদ্ধের কারণে ইসরায়েল আন্তর্জাতিক বিশ্বের জনমত হারাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল হয়তো যুদ্ধে জয়লাভ করতে পারে, কিন্তু তারা আন্তর্জাতিক বিশ্বের আস্থা অর্জন করতে পারবে না। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে গাজা ইস্যুতে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু জানুয়ারিতে ক্ষমতায় ফিরে তার কোনো কিছুই তিনি বাস্তবায়ন করেনি। সম্প্রতি ট্রাম্প জোর দিয়ে বলেন, ইসরায়েলের উচিত এই যুদ্ধ শেষ করা। ওয়াশিংটন ভিত্তিক সংবাদ এবং মতামতের ওয়েবসাইট দ্য ডেইলি কলারকে তিনি বলেছেন, এই যুদ্ধ শেষ করতেই হবে, কারণ এটি ইসরায়েলের ক্ষতি করছে। যদিও ট্রাম্প ইসরায়েলের গাজা সিটি দখল পরিকল্পনাকেও সমর্থন করেছেন, বলেন হামাসকে ধ্বংস না করলে জিম্মিদের মুক্তি সম্ভব নয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের পরিকল্পিত গাজা সিটিতে অভিযানের সময় লাগাতে পারে 4 থেকে 5 মাস। এরপর মধ্য গাজার শরণার্থী শিবিরেও অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, ইসরায়েলের প্রতি সমর্থন কমে যাওয়ার বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা। রিপাবলিকানদের মধ্যেও যার প্রভাব দেখা যাচ্ছে। জবাবে তিনি বলেন, আমি সেটা জানি। এরপর তিনি ইসরায়েল থেকে ভালো সমর্থন পাওয়ায় বিষয়টি উল্লেখ করেন। পাশাপাশি তিনি ইহুদি রাষ্ট্রের জন্য যে পদক্ষেপ নিয়েছে সেই বিষয়টিও তুলে ধরেন। সৌদি আরবের মন্ত্রিসভা গাজার মানবিক সংকট সমাধান এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তাদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতি নিশ্চিত করা, ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো বার্তা এবং ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখের সঙ্গে বৈঠকের বিষয়েও আলোচিত হয়। তথ্যমন্ত্রী সালমান বিন ইউসুফ আল দেসারি সৌদি প্রেস এজেন্সিকে জানান, মন্ত্রিসভা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং সৌদি আরব ও ইটালির পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতির গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। ওই বিবৃতিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়, দ্বিরাষ্ট্র সমাধান ব্যাহত করে এমন পদক্ষেপের নিন্দা করা হয় এবং মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দুই দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে যেমন মার্কিন প্রশাসনের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন, এবার গ্রিনল্যান্ড প্রসঙ্গেও ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ট্রাম্পের দখল হুমকির করা সমালোচনা করে তিনি বলেছেন, মিত্ররা এভাবে আচরণ করে না। রোববার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পৌঁছান ম্যাক্রো ও সফরের মধ্য দিয়ে ট্রাম্পের মন্তব্যের পর গ্রিনল্যান্ড সফর করা প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হয়ে উঠলেন তিনি। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলের অখণ্ডতা রক্ষায় ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দৃঢ় সমর্থনের আশ্বাস দেন ম্যাক্রো। তবে ডেনমার্ক সরকার তা প্রত্যাখ্যান করে জানায়, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এরপরও ট্রাম্প ওই অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর্কটিক এবং আটলান্টিকের সংযোগ স্থলে অবস্থিত গ্রিনল্যান্ড ভূরাজনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর বরফের নিচে লুকিয়ে আছে বিপুল খনিজ সম্পদ, রিয়ার আর্থ মিনারেলস, লিথিয়াম, কোবাল্ট, কপার, নিকেল ও ইউরেনিয়াম, যা আধুনিক প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এবং সামরিক সরঞ্জাম তৈরির জন্য অপরিহার্য। বর্তমানে এসব খনিজের বেশিরভাগই চীনের নিয়ন্ত্রণে। ফলে গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে যুক্তরাষ্ট্র চীনের উপর নির্ভরতা কমাতে পারবে। শুধু খনিজ সম্পদ নয়, সামরিকভাবেও গ্রিনল্যান্ডের গুরুত্ব অনেক। উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝামাঝি অবস্থান করে রাশিয়া ও চীনের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য এই অঞ্চল কৌশলগতভাবে সুবিধা দেবে আমেরিকাকে। ইতোমধ্যে ডেনমার্ক $2 বিলিয়ন সামরিক পরিকল্পনা ঘোষণা করেছে। ন্যাটো নরওয়ের আর্কটিক সার্কেলে নতুন এয়ার অপারেশন সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে এবং রাশিয়াও সেখানে উপস্থিতি বাড়াতে তৎপর। ফলে গ্রিনল্যান্ডকে ঘিরে এক নতুন ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে, যাকে অনেকেই নতুন গ্রেট গেম বলে আখ্যায়িত করেছেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নেতানিয়াহু ও সেনাপ্রধানের তীব্র বিরোধ, মন্ত্রিসভার বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়। ইসরায়েলে 4 দফা হামলা চালালো হুথি যোদ্ধারা। ইউরোপের সিদ্ধান্তে তীব্র ক্ষুব্ধ তেহরান, যে কোনো মুহূর্তে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। আফগানিস্তানে ধ্বংসযজ্ঞের মধ্যেই ফের ভূমিকম্প, সাহায্য পাঠাচ্ছে বিভিন্ন দেশ। ট্রাম্পের শুল্কে টালমাটাল ভারতের অর্থনীতি, রুপির দরে সর্বনিম্ন রেকর্ড। গাজা যুদ্ধ, বিশ্ববাসীর আস্থা হারাচ্ছে ইসরায়েল, মন্তব্য ট্রাম্পের। গাজা নিয়ে বড় ঘোষণা দিল সৌদি আরব। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ম্যাক্রোর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation or any illegal activity.